ধূসর রংধনু পর্ব ২ লেখিকা মাহিরা ইসলাম মাহি। ভীষণ চমৎকার একটি সকাল, তবে আকাশে কেমন মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। চারপাশ কেন আজ এমন গুমট ভাব ধরে থাকবে? আকাশ কেন থাকবে কালো? তারা জানে না বুঝি কাল তাসফির বিয়ে হলো? আজ কি তাদের দুঃখী মানায়? গুমট ধরা আকাশ যেন তাসফির মনের আনন্দে ঢুকে পড়েছে, সঙ্গে সংগ্রহ করে নিয়েছে তার সকল চিরাচরিত ভাবনা, সুখ দুঃখের সংমিশ্রণ। দুঃখ ছাড়া করার তো কিছু নেই, যেখানে তার বরটাই পচা বাসি গন্ধ। তার কিশোরী বয়সে স্বপ্ন ছিল বিয়ের পর দিন ভোরে উঠে প্রথমে বরের মুখখানা দর্শন করিবে, কিন্তু কি হলো? তার আশায় সেগুড়ে বালি ঢেলে অশুভ ডাক্তার চলে গিয়েছে রুম ছেড়ে। সকাল সকাল তাসফির চোখ মেলে দেখল তার মাথার উপরে শুভ্র ছাদখানা, পাশে নেই কেউ, আর না ঘরে। ঘরে সূর্যের আলো নেই, তার বড় নেই। তার কিশোরী বয়সের প্রথম দেখা স্বপ্নটাই এই বাড়িতে অপূর্ণ রয়ে গেল। তবে বাকি স্বপ্নগুলো কি পূরণ হবে তার, সেটাও ভাববার বিষয়। আদৌ হবে কি না কে জানে। এমন সময় বাসন্তীর হাঁকডাক ভেসে এলো দরজার উপাস থেকে। দরজা ঠেলে ভিতরে ঢুকে এলো সে। তাড়া দিয়ে বলল, এই তাসফি, উঠো তো, অনেক বেলা হয়েছে কিন্তু, দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। নতুন বউ দেখতে আবার পাড়া প্রতিবেশীও আসলো বলে। বুঝি না বাপু, এই যুগেও এমন বউ দেখার কি আছে? রেডি হয়ে নিচে আয়, আমি যাচ্ছি। কত কাজ বাবা, একটা বিয়ে সামলানো কি চারটিখানি কথা নাকি বাপু? কাল আবার বউ ভাত, এ যুগে এসেও এদের কত ভাত যে মুখে দিতে হয় খোদা মালুম। বাসন্তী আপার কথায় তাসফির মধ্যে কোনো চঞ্চল ভাবমূর্তি দেখা গেল না। সে হাই ছাড়তে ছাড়তে উদাস ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে বসল। রাতে কাদার ফলে চোখ মুখ কিছুটা ফুলে আছে। তার গোলগাল ফর্সা মুখশ্রী যেন কচি পান পাতার ন্যায় উজ্জ্বল দীপ্ত, ডাগর ডাগর চোখ দুটোয় শুধুই শূন্যতা। ওয়াশরুমে ঢুকে তার মনে পড়ল ফ্রেশ হতে সে সঙ্গে কিছুই আনেনি। কালকের গায়ের শাড়িটাও খোলা হয়নি। এত অস্বস্তি লাগছে, এখনই তার গোসল করা সারা দরকার। শাড়ি খুলে গোসল শেষ করলো, শুধুমাত্র পেটিকোট ব্লাউজ পরে ওয়াশরুম হতে পুনরায় বেরোলো জামা নিতে। নিস্তব্ধ হসপিটালে যাবে, তখন তার মোবাইলটা ফেলে যাওয়ায় রুমে এসেছিল নিতে। তখনই কি তাসফি বের হলো ওয়াশরুম থেকে? হ্যাঁ, হলো তো। তাসফির পদতলে পিষ্ট হলো নিস্তব্ধর চিত্ত। তাসফিকে ওই অবস্থায় দেখে নিস্তব্ধ ইয়াসারের চোখ কপালে, শুধু অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো সে। কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না। হতবিহ্বলের মতো তাকিয়ে রয় এক অপূর্ব সৌন্দর্য ধারী রমণীর পানে। তার ভাষায় নাবালিকা বলা রমণী যেন পরিপূর্ণ যুবতী। রমণীর শরীরের ভাঁজে ভাঁজে যেন রহস্যরা খেলা করছে। সারা অঙ্গে যে তার ঝলসানো জ্যোতি, মাদকতায় আচ্ছন্ন পরিবেশ। শুষ্ক ঢোক গিল নিস্তব্ধ, তবে এইটাই তার পুচকে বউ। তাসফি নিজের জামা নিয়ে ভাবলেশীন ভঙ্গিতে পুনরায় ওয়াশরুমে ঢুকে ঠাস করে নিস্তব্ধর মুখের উপর দরজাটা লাগিয়ে দিল, যেন রুমে নিস্তব্ধ ছিলই না, এমন একটা ভাব। কোথায় এই মেয়ে নিস্তব্ধকে দেখে লজ্জা পাবে, দু হাতে বুক ঢাকবে, কাপড়ের দেহ আবৃত করবে, কিন্তু এই মেয়ে তাকে দেখলই না। কই, গল্পে সিরিয়ালে তো এমনটা হয় না। তারা তো বলে, নেহি এ ক্যা বাত হে, আপনি আমার সব ইজ্জত লুট করে নিলেন, মেকিয়া কারু। নিস্তব্ধ নিজের মাথাটা দুবার ঝাঁকিয়ে দিল, তবুও কেমন ভন ভন করছে। ছি, সে কী সব ভাবছে, সব লেম চিন্তাধারা, সব এই নাবালিকা মেয়ের দোষ। ভাব দেখে তো মনে হয় না নাবালিকা, ভাব দেখে বোধ হয় 25 বছরের যুবতী, অথচ বয়স তার 18ও হয়নি। নিস্তব্ধ নিজ মোবাইল হাতে নিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম ছেড়ে। দরজার কাছে বাসন্তীকে পেয়ে নিস্তব্ধ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, এই মুহূর্তে আমার রুমে যে পুচকে মেয়েটার অবস্থান, তাকেই আমি বিয়ে করেছি, শিওর তুই আপা? নিস্তব্ধর হঠাৎ এমন উদ্ভট প্রশ্নে ভ্রু তুলে চাইল বাসন্তী। জবাব দিল, হ্যাঁ, কেন, কি সমস্যা? নিস্তব্ধ বৃতৃষ্ণা স্বরে বলল, ছি আপা ছি, এরকম একটা লেম কাজ করতে পারলি তোরা আমার সাথে?
বাসন্তী ভাইয়ের কথায় আশ্চর্য হয়ে গেল। হতবাক কণ্ঠে বলল, আরে বাবা, করলামটা কি সেটা তো বল। নিস্তব্ধ আবারও একস্বরে বলে উঠল, নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিস। আমি সেটা সহ্য করে নিয়েছিলাম আপা। সঙ্গে ওই পুচকে মেয়ে যে দেখতে এতটা কুৎসিত, আমার তো আগে বলিসনি। এমন কুৎসিত চেহারার মেয়ে আমার ঘরে চাপিয়ে দিলি তোরা। একটু মায়াদয়া হলো না তোদের? আমার মতো হ্যান্ডসাম ছেলের সামনে ওই পুচকে মেয়ে টিকতে পারবে বলে ভাবছিস তোরা? তবে শুনে রাখ, এই নিস্তব্ধ ইয়াসারকে টেক্কা দেওয়া এত সহজ নয়। বলেই নিস্তব্ধ হনহন করে বেরিয়ে গেল। বাসন্তী হতবিহ্বলের মতো ভাইয়ের যাওয়ার দিকে চেয়ে রইল। বিয়ের সুখে তার ভাইয়ের মাথাটা খারাপ হলো না তো আবার? ইয়া খোদা! তাসফি রুম ছেড়ে নিচে নামলো, মেরুন রঙের 3 পিস পরে। নিস্তব্ধের কথাগুলো কর্ণকোচর হতে চোখ বড় বড় করে নিল সে। কত বড় বদমাশ লোক! রুমে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থেকে এখন তাকে কুৎসিত বলা হচ্ছে। শালা পোল্টিবাজ! সঙ্গে সঙ্গে তাসফি নিজে মুখে হাত দিল। ছি ছি, মুখের ভাষা পাল্টা তাসফি। এখন তোর বিয়ে হয়েছে, স্বামীকে কেউ এসব বলে গালি দেয়? ড্রয়িং রুমের দিকে এগিয়ে যেতে তাসফিকে দেখে ফিরোজা বেগম চোখ উল্টে ফেললেন। বিলাপ করে বললেন, ছি ছি, এ কি নাতবু, এসব কি পরছস তুই? বিয়ের পরের দিন কোথায় শাড়ি পরবি, মাথায় ঘোমটা দিয়ে থাকবি, তা না এসব জামা পরে চলে এসছিস। তাসফি অবাক ঝরা গলায় বলল, সে কি, আমার শাশুড়ি মা তো এগুলো সবসময় পরে, দেখনি বুঝি? দুঃখিত নানি। ফিরোজা বেগম কোমর বাঁকিয়ে উঠে এসে তাসফির হাত ধরে সোফায় বসালেন। সে পাশে বসে ফিসফিস করে বলল, আরে সেমরি, বুঝোস না, তোর স্বামী তো বিয়েতে নারাজ। এখন এগুলো পরে যদি সারাক্ষণ তার সামনে ঘুরঘুর করস, তার মন পাবি কেমনে সেমরি? শাড়ি পরে তার সামনে ঘুরঘুর করবি, তবেই না তার চোখে লাগবে আর তোরে ভালোবাসবো। তাসফি মনে মনে হাসে। ইস, ভালোবাসে না ছাই। তোমার নাতি তো একটা কষাই নানি। সে আবার ভালোবাসবে কি করে বলো তো? যে বিয়ের রাতে নতুন বউয়ের সঙ্গে একটু ভালো মুখে কথা বলে না। ভালো মুখে আর কি কথাই তো বলে না, সারাক্ষণ তার কপাল কুঁচকে রাখে। বোধ হয় কপাল কুঁচকানোর ব্যারাম আছে তার। ফিরোজা বেগম চোখ পাকিয়ে তার দিকে তাকালো। চুপ কর ছেম্বি। সে যাই হোক, তোর স্বামী, তাকে খুশি করা তোর দায়িত্ব, বুঝলি? তাসফি বুঝদারের মতো মাথা নাড়ল। ফিরোজা বেগম ফিসফিস ছেড়ে এবার কর্কশ গলায় বললেন, এবার যা তো নাতবু, সকলের জন্য চা করে নিয়ে আয়। নতুন বউয়ের হাতে চা না খেলে কি আর চলে নাকি? তাসফি বিড়বিড় করে বলল, ইস, বুড়ি কেমন মুহূর্তে নিজের রং পাল্টে ফেললো দেখেছো? তার বাড়ির বুড়ি দাদিও এত দ্রুত রং পাল্টায় না। তাসফিকে কিচেনে দেখে অনিমা বেগম ধমকালেন, কি ব্যাপার, তুমি আজ কিচেনে কেন এসেছো তাসফি? যাও ড্রয়িং রুমে যাও, সোফায় বসো, নাস্তা করবে। তারপর তোমায় দেখতে কিছু প্রতিবেশী আসতে পারে। যাও, এসবের অনেক সময় পাবে। যাও, এখন এগুলো তোমার কাজ নয়, সময় হলে নিজের ইচ্ছে মতো করবে। তাসফি বাধ্য মেয়ের মতো কিচেন ছেড়ে বেরিয়ে এলো। সে কি যেতে চেয়েছিল নাকি? ওই বুড়ি তো তাকে পাঠালো। তাসফি পুনরায় এসে ফিরোজা বেগমের পাশে বসতেই তিনি মুখ বাঁকালেন। তাসফিকে শুনিয়ে শুনিয়ে বললেন, এই মেয়েকে নিয়ে আর পারি না, নতুন বউকে কিছু করতে দেবে না। আমার মেয়েটা বড্ড ভালো কি না? তবে তুই ভাবিস না বেঁচে গেলি, তোকে দিয়ে আজ না হলে কাল আমি ঠিকই চা বানিয়ে খাবো। তাসফি নিরাশ মুখে বসে রইল। সব ভালো হয়েও কেমন যেন বিষাদ বিষাদ। এমন কেন লাগছে তার? বিয়ের পর বুঝি এমন নিরামিষ জীবন পার করতে হবে তার? বাড়িতে থাকতে এতক্ষণ তার চাচাতো ভাই বোনের সঙ্গে যুদ্ধ লেগে যেত। অনিমা বেগম তাসফিকে নাস্তা করতে ডেকে পাঠালেন। সেও শান্ত মেয়ের মতো নাস্তা করতে বসে গেল। নাস্তার টেবিলে দেখা গেল তার বড় ভাসুরের 5 বছরের মেয়ে পান্নাকে। ভারী মিষ্টি দেখতে। কাকিয়া, কাকিয়া, তুমি কেমন আছো? ইস, কি আদরে ডাক! তাসফির মন চাইল এক্ষুনি ওই ফোলা গাল দুটো ধরে একটু টেনে দিক। তাসফি মুচকি হেসে তার কথার জবাব দিল, ভালো, তুমি কেমন আছো? কি নাম তোমার? পান্না তার মধুর স্বরে জবাব দিল, আমিও ভালো আছি কাকিয়া, আমার নাম পান্না। তোমার কি গো?
পাশ হতে পান্নার মা পায়েল ধমক দিল, কাকিয়াকে এসব কি প্রশ্ন তোমার পান্না? চুপচাপ খাবার খাও। আহা, ধমকাবে না ভাবি, ছোট মানুষ। ইস কি আদুরে, একদম রসগোল্লা। পায়েল তাসফির কথায় হেসে দিল, তুমিও কিন্তু খুব মিষ্টি তাসফি। আমার দেবর কেন যে এত ঘাটতারামি করছে? এমন মিষ্টি বউয়ের সঙ্গে কেউ রাগ করে বুঝি? পায়েলের কথায় তাসফি হালকা লজ্জা পেল, তবে তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে মনে মনে বলল, আপনার বদমাস দেওর কি করে বুঝবে আমি মিষ্টি না তেতো? সে তো আমার চোখেই দেখেনি ভাবি, স্বাদ বুঝবে কেমন করে? নিস্তব্ধ মেজ ভাইয়ের বউ ইয়ানা আর চোখে এদের আদিক্ষেতা দেখে মুখ ছিটকাল। যত সব ঢং এদের। ভদ্রমহিলা ভারী অহংকারী, বাপের বাড়ি গাদি গাদি টাকা থাকায় অহংকারে তার মাটিতে পা পড়ে না। তবে অনিমা বেগমের কাছে এসব বড়লোকই একদমই খাটে না। অনিমা বেগমের এক ধমকে ইয়ানা চুপসে যায়। কি ব্যাপার তাসফি, তুই তো কিছুই খাচ্ছিস না, খাবার কি ভালো হয়নি নাকি? বাসন্তীর প্রশ্নে তাসফি হালকা হেসে বলল, না আপা, খাবার ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বেশি গরুর মাংস খেতে পারি না, ডিম হলে ভালো হতো। তাসফির নিঃসংকোচ আবেদনে সবাই অবাক হলো। মেয়েটা কেমন একবেলায় সবার সঙ্গে মিশে গিয়েছে। পায়েল বলল, আমি এক্ষুনি এনে দিচ্ছি, তুমি একটুখানি বসো। এই রুম্পা, তাসফিকে আরেকটা প্লেট দে তো, তুইও খেতে বস যা। যাই বৌদিমণি। নিলয় সাহেব তাদের মালি হাজিকে নিয়ে বেরিয়েছেন বাজারে। বিয়েটা বেশি বড় করে করা হয়নি বলে কাছের জন ছাড়া প্রায় লোকই জানে না। ছেলে তার বলে দিয়েছে এই মুহূর্তে সে ঘটা করে কিছু করতে চাইছে না। যখন সময় আসবে তখন সে নিজেই মানুষ ডাকবে। তাছাড়া অহেতুক টাকা নষ্ট করে মানুষের পিছনে কোনো লাভ নেই। এও বলেছে তার কর্মস্থলে যেন কেউ না জানে বিয়ের খবর। আনম্যাচিউর একটা মেয়েকে তো সে নিজের কলিগদের সাথে বউ বলে পরিচয় করাতে পারবে না, তার পক্ষে অসম্ভব। নিলয় সাহেব বুঝে পায় না তার ছেলের নাম রাখলো নিস্তব্ধ, অথচ ছেলের কথায় কথায় এমন গোলা বারুদ ছোটায় কি করে? নাম রাখা উচিত ছিল আগুন, তাহলে বোধহয় একটু শান্তশিষ্ট হতো ছেলেটা তার। এক ঝাঁক মহিলা এসে তাসফিকে দেখে গিয়েছে। শাড়ির বদনে 3 পিস পরায় কেউ কেউ চোখ ছোট ছোট করে তাকিয়েছে, আড়ালে মুখ ভেঙচি কেটেছে, তাতে তাসফির কি? কেউ কেউ তো বলেছে সুন্দর দেখতে, আবার কেউ বলেছে নিস্তব্ধের মতো ছেলের সাথে একটু কম মানিয়েছে। আরেকজন ঠেস মেরে বলল, আমাদের ছেলে থেকে একটু খাটো মনে হয়। তাসফি ভেবে পায় না আজকাল শহরেও এমন কুসংস্কার রীতির মানুষকে খুঁজে পাওয়া যায়। আশ্চর্য। যে যা খুশি বলুক তাতে তার কি? যে যাই খুশি বলুক তাতে তার কি? সে কি এখন টিপিক্যাল বউদের মতো এদের কথায় মন খারাপ করে ঘরে বসে থাকবে, নাকি নাকের জলে চোখের জলে একাকার করবে? অবশ্যই না, হাস্যকর বিষয়। তাসফি বরং এদের কথায় ভারী মজা পাচ্ছে। অবশ্য তার শাশুড়ি মা বড় ভালো মানুষ, সবাইকে এটা ওটা বলে কথা ঘুরিয়ে নিচ্ছে। যেমন এই যে যখন তাসফির শাড়ি পরা নিয়ে কথা উঠল, শাশুড়ি মা মুচকি হেসে বললেন, কি যে বলেন না ভাবি, এখন কি আর আগের যুগ আছে? শাড়ি পরার আর কি আসে যায়? মানুষের ব্যবহার আচরণই হচ্ছে আসল পরিচয়। পোশাক মার্জিত হলেই তো হলো, শাড়ি আর 3 পিসে কি আসে যায় বলুন? মহিলাটি তখন নিজে মুখখানা কালো করে নিয়েছে, তারপরও কথা বলতে যায়। তবুও ভাবি এখন তো। অনিমা বেগম তাকে থামিয়ে দেয়, মুচকি হেসে বলল, থাক ভাবি, আপনার আর কিছু বলার দরকার নেই। নতুন বউ দেখতে এসেছেন, দেখুন না। আপনি তো আর তার সাথে থাকবেন না যে এত প্রশ্ন করছেন। আপনার ছেলের জন্যও তো তাকে নিচ্ছেন না, তাহলে এত জেনে কি করবেন বলুন? বাকিটা আমরাই জেনে নেব। তাছাড়া আপনার বড় বউ তো শাড়ি পরতো সর্বক্ষণ, তবে সেই শাড়ি তো আপনাদের কাল হয়ে দাঁড়ালো, তাই না বলুন ভাবি? বউ তো ঠিকই অন্যের সঙ্গে ভেগে গেল। মহিলাগুলোর মুখটা এবারে একেবারে চুপসে গেল। বেশ হয়েছে, তাসফি মনে মনে কুটকুটিয়ে হাসে। একেই বলে শান্ত মস্তিষ্কে হেসে হেসে মানুষকে মুখুম জবাব দিয়ে অপমান করা। নতুন বউ না হলে এদেরকে সে দেখে নিত। কেন রে, তোরা হচ্ছিস পাড়া প্রতিবেশী, তোদের এত গাইগুই করার দরকারটা কি বাপু? শাশুড়ি মা একেবারে তার লাখে একটা,
একদম তার মনের মতো কথাগুলো বলে দিয়েছে। অথচ কত কিনা ভেবেছিল সে, কেমন দজ্জাল হবে তার শাশুড়ি মা। এই নিয়ে তো সে ভারী চিন্তায় পড়ে গিয়েছিল। আজ যেন তাসফি একদম নিশ্চিন্ত হলো অবশেষে। তাসফির মতে তার শ্বশুরবাড়ি সব ঠিক, মানুষ ঠিক, ঘরবাড়ি ঠিক, সব ঠিক। শুধুমাত্র তার বর ডাক্তার নিস্তব্ধ ইয়াসার নামক পুরুষটি ঠিক নেই। অভদ্র পুরুষ সে, যে নিজের বউকে সম্মান দিতে জানে না। চাঁদনি রাতে আকাশে তারার মেলা, তাদের ঝিকমিক আলোয় সাজে সেজে উঠেছে ধূসর গগন। নিস্তব্ধ দাঁড়িয়েছিল ব্যালকনিতে। তার সুঠাম দেহে অবস্থান করে নিয়েছে ছাইরঙা টি শার্টের সঙ্গে কালো ট্রাউজার। বলিষ্ঠ বাহুগুলো স্পষ্ট দৃশ্যমান। ফর্সা হাতে তালু ফুলে ফেঁপে আছে। ধূসর আকাশের চাঁদমামা মাঝে মাঝে উকি দিয়ে দেখছে পুরুষটির সৌন্দর্য। তাসফি নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়ালো। গম্ভীর অথচ সংকোচহীন শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আমায় কেন বিয়ে করেছেন ডাক্তার সাহেব? নিস্তব্ধ অদ্ভুত সম্বোধনসূচক শব্দে উৎস খুঁজে চমকে পিছনে তাকালো। তাসফির করা প্রশ্নে ভ্রু বাঁকিয়ে চাইল। কণ্ঠে বিরক্তি ঠেসে বলল, তোমার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছি না। কি আশ্চর্য, তাকে বিয়ে করলো অথচ এখন বিয়ে মানবে না, মানেটা কি? তাকে বিয়ে করেছে, এখন সে জানতে পারবে না কেন বিয়ে করেছে? যদি নাই মানিস বিয়েটা করলি কি জন্য? বিয়ে মানবি না পুচকে আমি। তাহলে বিয়ের আসরে গিয়েছিলি কেন? পালিয়ে যেতি। এখন কি সারা জীবন এভাবে থাকতে হবে তার? কিন্তু মনের কথাগুলো পুরোটা সে উগলে দিতে পারল না। তাসফি তেতে উঠে আরও কয়েক পা এগুলো ঝাঁঝালো স্বরে বলল, কেন উত্তর দেবেন না আপনি? সারাক্ষণ আমায় অপমান করেন। আপনি পিচ্ছি পিচ্ছি বলেন। পিচ্ছি বলে বিয়ে কেন করলেন? পিচ্ছি হলে কি হবে? ঝাঁঝ আসে তো ঠিকই। এই কি বললেন আপনি? নাথিং। পিচ্ছি মানুষের এত রাগ মানায় না, বড় হলে রাগ দেখিও। বলেই নিস্তব্ধ হনহন করে চলল রুমের ভিতর। তাসফির গা জ্বলে যাচ্ছে লোকটার এমন খাপছাড়া কথাবার্তায়। নিঃশব্দে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। পশ্চিমা বাতাস বইছে। দূরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা মেহেরগনি গাছে ডেকে উঠল হুতুম প্যাঁচা। অতপর তাসফি ও নিস্তব্ধ ইয়াসারের ঘুমন্ত দ্বিতীয় রাতটিও কাটল নিরামিষ ভঙ্গিতে। বিশাল ফাঁকা জায়গায় তাদের মাঝে দূরত্ব করে রেখেছে চারপাশে এক অদৃশ্য দেয়াল। কবে এই দেয়াল ভেঙে দুজন একত্রিত হবে জানা নেই। তবে আজ তাসফি মাঝে ফাঁকা রাখেনি। সেখানে কোলবালিশ হিসেবে সতীন রেখে দিয়েছে। বউ যখন মানিস না, তবে বউয়ের গায়ের গন্ধ যাতে না পাস, এটা তারই ব্যবস্থা রে বেটা। বর্মশাই কোলবালিশ খানকে ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে দেখছে, তবে পাল্টা কোনো প্রত্যুত্তর করেনি। না করুক, তার প্রত্যুত্তর না করাই শ্রেয়। পরের দিন শুক্রবার। নিস্তব্ধর বাড়িতে ইচ্ছে না থাকা সত্ত্বেও থাকতে হলো। সকালে ল্যাপটপ ওপেন করে সে চমকে গেল। তার হসপিটাল থেকে মেইল এসেছে। ডাক্তার নিস্তব্ধ ইয়াসারের বাবার করা আর্জিতে তার দুদিনের ছুটি মঞ্জুর করা হলো। প্রচণ্ড বিরক্ত হলো সে। সে কি ছুটি চেয়েছে? সে তো কাজে ব্যস্ত থেকে একটু রিল্যাক্স হতে চেয়েছিল। বাবা কেন এই বাড়াবাড়িটা করলো? তাসফি রুমে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে। বাসন্তী আপা বলল তার সমস্ত জিনিসপত্রগুলো যেন গুছিয়ে রাখে। জিনিসগুলো ব্যাগে রয়েই গেছে। তাসফি রুমে এসে আলমারিতে হাত দিতেই নিস্তব্ধতা ছাড়িয়ে বজ্রকণ্ঠে বলে উঠল, এই পুচকি, একদম আমার আলমারিতে হাত দেবে না। তাসফি চোখ মুখ কুঁচকে শুধালো, তাহলে আমার জামা কাপড়গুলো রাখবো কোথায়? নিস্তব্ধ দায়সারাভাবে জবাব দিল, যেখানে খুশি রাখো, তবে আমার জিনিসপত্রে হাত দেবে না, মাইন্ড ইট। তাসফি কি উত্তর দেবে ভেবে পেল না। ডাক্তার তো নয়, একটা কসাই। তাসফি নিশ্চিত এই লোকের কাছে একবার যে রুগী হয়ে এসেছে, দ্বিতীয়বার আর সে এ মুখ হয়নি। ব্রেকফাস্টের টেবিলে নিস্তব্ধ হাজির হলো তার চিরাচরিত গম্ভীর মুখখানা নিয়ে। কিরে ভাই, বিয়ে দিয়ে তো এত সুন্দর একটা লাল টুকটুকে বউ এনে দিলাম, তবুও সারাক্ষণ মুখখানা গম্ভীর করে কেন রাখিস? নিস্তব্ধ ভ্রু কুঁচকে তার আপার দিকে চায়।
কোনো উত্তর দেয় না। অহেতুক তর্ক করে এদের সঙ্গে তার কোনো লাভ নেই। গুড মর্নিং কাকাই। পান্নার কথায় নিস্তব্ধ মুচকি হেসে জবাব দেয়, গুড মর্নিং মামুনি। তাসফি মানবের এক টুকরো হাসি দেখে যেন আকাশ থেকে পড়ল। তার বর হাসতেও জানে, ভারী আশ্চর্য ব্যাপার স্যাপার। তবে হাসতেই পারে, সে তো আর রোবট নয়। পান্না মামুনি, তোমার লাস্ট দিন কোন প্রশ্নের উত্তরটা শিখিয়েছিলাম বলো তো? পান্না তার ছোট মুখে জবাব দেয়, ফার্স্ট এড বক্সে কি কি থাকে? ভেরি গুড গার্ল, এবার কয়েকটা নাম বলে ফেলো তো। ছোট পান্না তোতা পাখির মতো বলতে থাকে, স্যাবলন, তুলা, কাচি, গজ কাপড়, মলম। তা পান্নাকেও তোমার ডাক্তারিপনা শেখাবে নাকি নিস্তব্ধ? বাবার কথায় নিস্তব্ধ পুনরায় বিরক্ত হয়। অনিমা বেগম তাকে মৃদু ধমকান, কি শুরু করলে নিলয়? তুমি তোমার ওকালতি নিয়ে থাকো না। ছেলেটার পেছনে কেন পড়েছো? তাছাড়া ও তো খারাপ কিছু শেখাচ্ছে না। অনিমা বেগমের কথা শেষ হতেই নিস্তব্ধ বলতে শুরু করে, বাবা, ডাক্তারি শেখানো তো খারাপ কিছু না। টুকিটাকি ডাক্তারি জানাটা অন্তত জরুরি। ধরো তোমার পাটা কেটে গেল। নিলয় সাহেব চোখ বড় বড় করে ছেলের দিকে চাইলেন। শেষে কিনা ছেলে তার পা কেটে ফেলল। ছেলেকে ডাক্তারি পড়িয়ে শেষে ভুল করলেন না তো? আহা, রাখছো কেন? ধরো কথার কথা, তোমার পা কেটে গেল, বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর পান্না। পান্না যদি প্রাথমিক চিকিৎসা জানে তবে ওই কিন্তু তোমার সেবা করতে পারবে। তুমি তো সারাদিন ওকালতি নিয়ে থাকো, তুমি কি আর প্রাথমিক চিকিৎসা জানবে বলো? অসভ্য ছেলের কথায় নিলয় সাহেব বেজায় চটে গেলেন। তোমার কি মনে হয় আমি প্রাথমিক চিকিৎসা জানি না? রসিকতা করছো তুমি আমার সাথে? না পারাটাই স্বাভাবিক নয় কি? নিলয় সাহেব থতমত খেয়ে ছেলের দিকে চেয়ে থাকলেন। কই, তার আর ছেলে দুটো তো এমন অসভ্য নয়। তবে তার এই ছেলেটা কার মতো স্বভাব পেল? টেবিলে সবাই মিটিমিটি করে হাসছে। বাপ ছেলের এমন খুনসুটি অহরহ ঘটে এই ওসমান ভিলায়। নিলয় সাহেব অর্ধেক খাবার রেখেই উঠে গেলেন। মা ছেলে মিলে নতুন বউয়ের সামনে তাকে কেমন হাসির পাত্র বানিয়ে দিল। তাসফি এত সময় শাশুড়ির পাশে দাঁড়িয়েছিল। নিলয় সাহেব চলে যেতে তাসফি নিঃশব্দে গিয়ে নিস্তব্ধের পাশের চেয়ারে বসে পড়ল। ফিসফিস করে কিছুটা আদেশের স্বরে বলল, বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবেন। একজন ডাক্তারের থেকে তার বাবা এটা আশা করেন না। বলেই তাসফি নিজের মতো করে খাবার নিয়ে খেতে শুরু করলো। নিস্তব্ধ চৌকিতে তাসফির দিকে আশ্চর্য বদনে চাইল। এই পুচকি মেয়ের কত বড় সাহস! তাকে কিনা আদেশ করে! কত বড় বেয়াদব মেয়ে! হাজবেন্ডের সাথে কিভাবে কথা বলতে হয় মিনিমাম কমন সেন্সটুকু নেই। অসভ্য মেয়ে। সে তার বাবার কাছে ক্ষমা চাইবে কি না চাইবে সেটা সে বুঝে নেবে। যত সব। দুপুরের রান্নার সময় তাসফি জোর করে রান্নাঘরে ঢুকে গেল। জোর করে শাশুড়ি মাকে সরিয়ে দিল। বলল, মা তুমি সরো তো, আজ আমি রান্না করব। তাছাড়া ভাবি আর রুম্পা তো আছেই, সে আমাকে কুটতে সাহায্য করবে। কি ভাবি করবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অগত্যা অনিমা বেগম না চাওয়া সত্ত্বেও আজকের মতো তার রান্নাঘর ত্যাগ করতে হলো। রান্না করতে করতে এক ফাঁকে তাসফি পায়েলকে ইনিয়ে বিনিয়ে শুধালো, কি ব্যাপার বলো তো ভাবি? ইয়ানা ভাবিকে তো দেখছি না, কোথায় সে? তোমাকে সাহায্য টাহায্য কিছু করে না কাজে বুঝি? পায়েল কিছুটা ইতস্তত হেসে বলল, তেমন কিছু না, মেজো আবার একটু পরিষ্কার থাকতে ভালোবাসে তো, তাই আর এদিকটা আসে না। মেজো ভাই তো বাহিরে থাকে সারাক্ষণ, ফোন দিতে থাকে, তার সাথেই কথা বলতে ব্যস্ত থাকে। তাসফি ভ্রু কুঁচকে বলল, তো পরিষ্কার থাকতে পছন্দ করে বলে কি বাড়ির কাজ সাহায্য করতে পারবে না? আমরা বুঝি পরিষ্কার থাকি না? পায়েল উত্তর দেয় না। কি আর উত্তর দেবে সে? বড়লোকের বেটিকে কি আর বলবে সে? তাসফি মনে মনে শয়তানি হাসে। দুপুরের খাবারে তাসফি বিশাল আয়োজন করলো। সাদা ভাত, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম ভুনা, ধনেপাতা ভর্তা, শিম আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, শাক ভাজি। এসব আয়োজনে সকলের চোখ কপালে। খেয়ে সবাই প্রশংসা করলো। নিস্তব্ধ শুধু আর চোখে একবার তাসফির দিকে চাইল। এই পুচকে মেয়ে রান্নাও করতে জানে। তাসফি যেন আঙুল দিয়ে জোর কদমে
দেখিয়ে দিতে চাইছে সে কোনো পিচ্চি পুচকে নাবালিকা নয়। হুম হুম, কিন্তু নিস্তব্ধ তো তা মানতে নারাজ। যত কিছুই করুক না কেন এই মেয়ে তার কাছে পুচকেই থাকবে। তবে পুচকে মেয়ের হাতের খাবারের স্বাদ অসাধারণ, সেটা মানতেই হচ্ছে। সবাই প্রশংসা করলো তাসফির। ডাক্তার সাহেব নিশ্চুপ বদনে গম্ভীর মুখে একের পর এক খাবার সাবার করেই যাচ্ছে, একটু শব্দটি নেই। তাছাড়া তাসফি বা ওই অহংকারী লোকের কাছে প্রশংসার আশা করে রান্না করেছে নাকি? সে তো সবার জন্য রান্না করেছে। তাসফির মস্তিষ্কের কথাকে মনের ডাক হ্যাঁ করে। কি মিথ্যুক রে তুই তাসফি! তুই কি তোর বর থেকে প্রশংসা পাওয়ার লোভে রান্না করিসনি বল? বাড়িতে তো রান্না জানা সত্ত্বেও কখনো রান্না করতি না, অথচ এখানে একদিন যেতে না যেতেই তুই রান্নাঘরে চলে গেলি। তাসফি তার হৃদয়ের ভাবনাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। সে কারো অ্যাটেনশন পাওয়ার জন্য রান্না করেনি, তার ইচ্ছে হয়েছে তাই রান্না করেছে, সিম্পল। খাওয়ার এক ফাঁকে দাদু ওসমান শেখ বলে উঠলেন, তা নাতবউ, তোমার ঘাটতারা বরটা কোনোভাবে জ্বালাচ্ছে না তো? যদি দেখো তাকে তোমায় কিছুতে বিরক্ত করতে, সোজা আমার কাছে এসে নালিশ করবে। ওর ঘাড়ের সব কটা রক আমি টেনে টেনে ছিঁড়ে ফেলবো। ডাক্তার হয়েছে দেখে কি সাপের পাঁচপা দেখে ফেলেছে? নিস্তব্ধ নাটকীয় ভঙ্গিতে আওড়ালো, সাপের তো আর পাঁচপা নেই দাদু, কি করে দেখবো বলো? চুপ করো বেয়াদব, তোমার সঙ্গে আমি কথা বলছি না। নাতবু তুই বল, এই হতভাগা তোকে ডিস্টার্ব করে? তাসফি ভদ্রসভ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নিস্তব্ধ বিড়বিড় করে আওড়ালো, সবকটা তার জাত শত্রু। ঘাড়ে বউ চাপিয়েও শান্তি হয়নি এই বুড়োর। ফিরোজা বেগম গদগদ হয়ে বলল, বাহ নাতবু, তুই তো ভারী ভালো রেঁধেছিস তো। ভেবেছিলাম বোধহয় নাতবউয়ের হাতে রান্না বান্না আর খাওয়া হবে না, নাতি আমার বিদেশি ধরে নিয়ে আসবে। তবে এবার নিশ্চিত হওয়া গেল। তাসফি ফিসফিস করে বলল, আমি আর নিশ্চিন্ত হতে পারলাম কোথায় নানি বলো? তোমার নাতি তো লাগাম ছাড়া, ঘুড়ি ওড়ানোর আগেই সে সুতো কেটে বেরিয়ে গেছে কিভাবে যেন। তার আল টানব কি করে?